প্রণয়নী লিখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার 29। জাইন কাঁচা ঘুমেছিল। মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভাঙল জাইনের। আননোন নাম্বার থেকে ফোন আসতে দেখে বিরক্ত হলো। হাত দিয়ে চোখ চেপে ধরে জাইন মোবাইল ভাইব্রেট করে রাখলো। মোবাইল ঠেল মেরে বিছানার এক পাশে রেখে আবার শুয়ে পড়লো। কিছুক্ষণ পর পর কল আসে আর ভাইব্রেশনের শব্দে মোবাইল কেঁপে কেঁপে ওঠে। জাইন বিরক্ত হয়ে উঠে বসলো। চোখ মুছে মোবাইলের দিকে তাকালো। মুখ দিয়ে উচ্চারণ করলো, শাল ছাইয়া কুড়ের বাচ্চা। ফোন ধরে জাইন অপর পাশের মানুষকে বলল, হ্যালো, কে? এই মাঝরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন? হ্যালো, হোয়াট আর ইউ সেইং? আই কান্ট আন্ডারস্ট্যান্ড মিস্টার জাইন। ও সরি, হাউ ক্যান আই হেল্প ইউ অ্যান্ড হু আর ইউ? I am Jack, manager of Apple Software Developer Company. I am sorry for not being able to recognizing you. How can I help you? Now let's get to the point. The position at our company is still vacant. You can resign it if you wish. I will let you know within a day or two. Okay, Mr. Jain. Then you will let us know after 2 days. We will wait for your response. Take care. জাইন আবার শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল এক শুভ্র রমণীর মুখ। চোখকে বিশ্বাসঘাতক বলে গালি দিল জাইন। 2 দিন পর ডেলার সাথে একটা রেস্টুরেন্টে বেড়াতে আসলো আশিক চুপচাপ বসে ডেলার দিকে তাকালো। মেয়েটাকে সে যত দেখে তত মুগ্ধ হয়। ডেলা 2 কাপ কফি অর্ডার দিয়ে আশিকের দিকে তাকালো। আশিককে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি আমার দিকে এইভাবে ঠাকিয়ে আছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। চোখ সরাও আশিক, আমার কীরকম লাগছে? আশিক টেবিলের কিছুটা কাছে এসে বসলো। কীরকম লাগছে তোমার, এটাও বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। সব জানতে চাই আমি তোমার বিষয়ে। ট্রাবল মিনিং কথা বলবে না আশিক? আশিক নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। চোখ তুলে ডেলার দিকে তাকালো। ডেলা সামনের চেয়ার থেকে আশিকের চোখ চেপে ধরলো। আশিক হু-হা করে হেসে দিল। ডেলাও হালকা হাসলো। আমাদের বাসায় আসবে কবে? তোমার মা, আন্টি কবে আসবে? 2-1 দিনের ভিতরে। আই এম সো এক্সাইটেড। আমি অনেক শপিং করব, ফটো সেশন করব, কাপাল পিক তুলব, ডান্স করব, আরও কত কি। আমাদের বিয়ের অনুষ্ঠান কবে হবে? আমিও। ডেলা কথা বলে গেল আর আশিক হা করে তাকিয়ে থেকে গিলল ডেলার কথা। চোখের পলক ফেলল না। ডেলা খিলখিল করে হাসলে আশিক হালকা হাসে। কীরকম মাতালের মতো তাকিয়ে রইল আশিক নিজের বিবাহিত একান্ত ব্যক্তিগত সম্পত্তির দিকে। বিড়বিড় করলো, তুমি শুধু আমার ডেলা, শুধুমাত্র আমার, আর কারো না। আমার ডেলা আমার। জাইন আজ বাসায় কাজে যায়নি। সকাল থেকে বাসায় বসে গতকাল রাতের কথা চিন্তা করছিল। সে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে। এখন কে কী রকম রিয়্যাক্ট করবে তার নিজস্ব ব্যাপার। জাইনের কিছু করার নেই। চাচাদের, ভাইদের কল করে জরুরি কথা আছে। দুপুরের খাবারের আগে কাজ শেষ করে বাসায় উপস্থিত থাকে যেন। দুপুরের খাবার আজ একসাথে খাবে আর জরুরি কথা বলবে। সবাই বিনা বাক্যে রাজি হলো। দুপুরের খাবারের আগে সবাই বাসায় এসে উপস্থিত হলো। দুপুরের খাবার খেতে সবাই একসাথে বসলো। সবাই খাবার টেবিলে বসেছিল। সব সময়ের মতো 2 মাঝের চেয়ারে হেলাল সাহেব ও মেহেরুন্নেসা বসে আছেন। চারপাশে সরিয়ে সিটে সবাই বসে আছেন। সোহেদ বলেন, কি বলার জন্য এত জরুরি তলব? তাড়াহুড়া করে কাজ শেষ করে আসতে হলো। সোহেদ খাবার মুখে নিয়ে বললেন, শুরু করো। জাইন গলা পরিষ্কার করে নিল। জাইন সহজ সাবলীল গলায় কথা বলতে গিয়েও কথা গম্ভীর হয়ে বের হলো। নিজের ওপর বিরক্ত হলো। কথা এরকম রুড হয়ে বের হচ্ছে কেন?
যে জন্য আপনাদের সবাইকে জমায়েত করলাম। গতকাল রাতে কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আমার জায়গাটা খালি ছিল এবং তারা চাচ্ছে আমি আবার জয়েন করি। এখন আমি জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছি, তাই আপনাদের মতামত নিতে আসছি যে জয়েন হব কি না। আমি আশা করি আপনাদের উত্তর আমার ইচ্ছাকে প্রাধান্য করে দিবেন। সৈয়দ বললেন, দেখো জাইন, তুমি দেশে থাকলেও আমাদের ব্যবসা সামলাচ্ছ না, আর প্রবাসে থাকলেও না, তাই তোমার যাওয়া না যাওয়া দিয়ে আমার কিছু যায় আসে না। এই দুঃখ থাকবে যে তুমি বিভিন্ন ফ্যামিলি ফ্যাশনে আমাদের সাথে উপস্থিত থাকবে না। তোমার শূন্যতা সবসময় অনুভব করব। আর তুমি যদি এখানে কমফোর্ট না হও, তাহলে যেখানে তুমি কমফোর্ট সেখানে থাকো, আমার কোনো অভিযোগ নেই। আর কোম্পানি যখন চাচ্ছে তোমাকে, ভালো বেতন দিচ্ছে, ভালোভাবে তোমার লাইফ লিড করবে, সেখানে তোমার যা ভালো মনে হয় তা করো। আমি সৈয়দের সাথে একমত প্রকাশ করছি। তোমার কমফোর্ট জোনে তুমি থাকবে, এতে আমার কোনো সমস্যা নেই। আর আমি মনে করি কারোর কোনো সমস্যা হবে না তোমার সিদ্ধান্তে। জাইন হিলাল সাহেবের দিকে তাকালো। হিলাল সাহেব ভাত খাওয়া হাত কখন থামিয়ে দিয়ে ছেলের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছেন। মনে কিছু হিসাব কষে বললেন, অ্যাজ ইউর উইশ জাইন, আই হ্যাভ নো প্রবলেম। যা ভালো বুঝো করো। লিপি বেগম মুখ কালো করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তিনি ভেবেছিলেন হিলাল সাহেব জাইনের যাওয়ার ব্যাপারে বিরোধিতা করবেন। হিলাল সাহেব তো সহমত পোষণ করলেন। নাসির সাহেব বলেন, আমি কখনো কোনো বিষয়ে কাউকে না করিনি। বড় ভাই যা বলেছেন তাতে সহমত পোষণ করেছি। এখানে যখন সবাই ইতিবাচক উত্তর দিচ্ছে, আমি কেন নেতিবাচক উত্তর দিব? আমিও হ্যাঁ বললাম। যেখানে ভালো বুঝো সেখানে থাকো। ইসরাত মনে মনে নেচে উঠল। জাইন বিদেশে গেলে আর এক যুগের আগে দেশে আসবে না, হয়তো জীবনেও আসবে না। সেখানেই সেটেল হয়ে যাবে। সিঙ্গেল লাইফ চিল করবে সে মিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকবে। জাইনের সিদ্ধান্তে তার গালে অসংখ্য অদৃশ্য চুমু খেলো ইসরাত। মেহেরুন্নেসা ইসরাতের চিন্তায় এক বালতি পানি ঢেলে দিল। মেহেরুন্নেসার কথা শুনে ইসরাতের হাসি মুখ ফুস হয়ে উড়ে গেল। হো, সব শুনলাম ও বুঝলাম, তুমি বিদেশ যাইবা, সব ভালো কথা, কিন্তু তোমার বউরে আমাকে কাছে কেন রেখা যাইবা? আমাদের কি ঠেকা লাগছে তোমার বউরে খাওয়ামো? অনেক খাওয়াইছি এই পর্যন্ত, অনেক পিন্দাইছি, ড্রাইভার উঠাইছি, আমাকে মায়ের বিয়া দিয়া দিছি। এখন কেন আমরা এসব করুম? নিজের বউ নিজে পালো। আমাগো আর টাকা পয়সা নাই তোমার বউরে খাওয়ানোর লগে। নিজের লগে লইয়া যাও। আমার বাড়িতে তোমার বউ আর রাখবার পারুম না। নিজ নিজ ঘর বাড়ি ফিরিয়ে যাও, আমার বাড়ি খালি করো। এমনিতে আমার বাড়িতে মানুষের জায়গা হইতাছে না। তোমরা দুজন গেলে আমার বাড়ির মানুষ কমবা। নাসির সাহেব কিছু বলতে যাবেন, মেহেরুন্নেসা বলেন, চুপ। আমরা কেন অন্যের বউরে খাওয়ামো? তুই কথা বলবি না নাসির। জাইন নিজের বউয়ের সাথে নিয়ে যাও, নইলে ব্যবস্থা করে দিয়ে যাও নিজের বউরে। আমরা বহুত খাওয়াইছি, এখন আমরা বহুত ক্লান্ত। মেহেরুন্নেসা ইশারায় সবাইকে সম্মত পোষণ করতে বললেন। হিলাল সাহেব বলেন, আম্মা ঠিক বলেছ, তোমার তো দায়িত্ব ওর সব কিছুর খেয়াল রাখা। যেহেতু শরীয়ত মোতাবেক তোমাদের বিয়ে হয়েছে, সেহেতু সব দায়িত্ব এখন তোমার। এখন তোমাদের রেস্টের সময়, আমাদের রেস্টের সময়। তুমি দায়িত্ববান ছেলে, আমি জানি তুমি পারবে ইসরাতের দায়িত্ব নিতে। ঠিক আছে, আমি ইসরাতের প্রতি মাসের খরচ আপনাদের কাছে পাঠিয়ে দিব। এইটা কইলে হইব না জাইন, তোমার স্ত্রী থাকার ব্যবস্থা কইরা দিয়া যাও। আমার বাড়িতে আর রাখুন না। তুমি আমাকে কথা বুঝবার পারো নাই? তাহলে আমি এখন কি করব দাদি? আমি কি জানি, তুমি তোমার বউরে কি করবে? আমরা বিয়া দিয়া দিছি, আমাকে দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি ওর স্বামী, তুমি ভালো জানো কি করবা। ইরহাম বলো, বড় ভাইয়া এক কাজ করতে পারেন, আপুকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। জাইন
বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে। মেহরুন্নেসা চোখ দিয়ে ইশারা করে বলেন, হইতাছে চালাইয়া যা। নিয়ে যাওয়ার কথা বললেও তো নিয়ে যাওয়া যায় না, পাসপোর্ট বানানো লাগবে, পাসপোর্ট পাওয়ার পর আরও কত স্টেপ রয়েছে, সেগুলো করতে আরও 2 মাস লাগবে, এত টাইম আমার কাছে নেই। আমি এই মাসের শেষের দিকে জয়েন দিব। ইসরাত মুখ কালো করে দাদির দিকে দুষ্ট চোখে তাকিয়ে রইল। দাদি আর তার সাথে এসব করতে পারে? বাড়ি থেকে বের করে দিচ্ছে। ইসরাত ভিতরে ভিতরে অভিমান করলো। চোখ নিচু করে ভাতের মুখে দিল। ভাতগুলো মনে হলো দাঁতে দিয়ে চিবোতে পারছে না, আস্ত গিলতে গিয়ে মনে হলো গলায় আটকে গেছে। খাবার খেতে ইচ্ছে করছে না। ইসরাত মিনমিন করে বলল, দাদি আমি আমার খরচ চালাতে পারবো, আর তোমাদের আমার খরচ বহন করতে হবে না। আমি নিজের থাকার জন্য জায়গা খুঁজে নিব, নিজের ব্যবস্থা করে নিতে পারবো। নুসরাত ফোড়ন কেটে নিজের কথা ঢুকিয়ে দিল। তুই মেয়ে মানুষ, তুই একা চলাফেরা করতে পারবি না, আর মেয়ে মানুষ তুমি বড়দের মাঝখানে কথা বলো কেন? বড়রা আছে কথা বলবে, আমরা ছোট মানুষ রোবটের মতো হয়ে চুপ করে বসে থাকবা। বড়রা যা সিদ্ধান্ত নিবে তা হ্যাঁতে হ্যাঁ মিলাবে, নাতে না মিলাবে। বুঝতে হবে তুমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ চাইলে বাসার বাইরে যেতে পারবে না। আরশের মনে হলো সূক্ষ্ম খোঁচাটা নুসরাত মেরেছে তাদের পুরো পরিবারকে। ভাইয়া আপনি ইসরাতকে আপনার সাথে নিয়ে যান। ইসরাতের মেবি পাসপোর্ট আছে, আব্বা একবার বানিয়েছিল আমাদের পাসপোর্ট, আর রইল বাকি জিনিস, ওইগুলো তো তাড়াতাড়ি হয়ে যায়। আমার জানা মতে পাসপোর্ট করতে সময় লাগে যা বেশি, আর আপনার তো সেখানে সিটিজেনশিপ রয়েছে। ভাতের মধ্যে পানি ঢেলে উঠে দাঁড়ালো নুসরাত। ভাত খেতে ইচ্ছে করছে না তার। ও আর একটা কথা দাদা, ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি বলছে আপনাকে আপনার বউ নিয়ে যাওয়ার জন্য। সে খাওয়াতে পারবেন না, এটা একটা বাহানা। আপনার সাথে পাঠানো তার মূল উদ্দেশ্য। আন্ডারস্টুড? নুসরাতের কথায় মুখ লুকালো সবাই। মেহরুন্নেসা সোয়াল ঝুলে পড়ল। নুসরাতের দিকে নাক ফুলিয়ে তাকালেন। ও আর একটা কথা দাদা। মেহরুন্নেসা ইরহামকে ইশারা করলেন এটাকে নিয়ে যাওয়ার জন্য। সব রহস্য ফাঁস করে দিচ্ছে তারা। ইরহাম পিছন থেকে এসে এটো হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরল। জাহিন ভ্রু চেয়ে তাকালো ইরহামের দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? নুসরাতের মুখ ছাড়ো ইরহাম। ইরহাম বোকাদের মতো হাসলো হি হি করে, কানে ফিসফিস করে বলল, আর বলতে হবে না, অনেক বলেছিস বোন, এবার চল, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ইরহাম নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। জাইন চুপ করে তাকিয়ে রইল। নীরবতা ভাগলো জাইনের। পুরুষালী ভারী গলার আওয়াজ শোনা গেল, আপনারা যখন সবাই চাইছেন ইসরাতকে আমার সাথে নিয়ে যাই, ওয়েল আমি নিয়ে যাব। লাগেজ প্যাকিং শুরু করো ইসরাত, যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে নিও, আর তোমার পাসপোর্ট আমার কাছে কাউকে দিয়ে পাঠিয়ে দিও, ওকে? মেহরুন্নেসা বললেন, ওকে। ইসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। ভাত খেতে ইচ্ছে করছে না, চুপচাপ হেঁটে কিচেনে চলে গেল। কিচেনের দরজার সামনে আসতেই দেখলো ইরহাম আর নুসরাত দুজন চুলোচুলি করছে বেসিনের সামনে দাঁড়িয়ে। এটো হাত দিয়ে ইরহাম নুসরাতের চুল ধরে আছে, কিছু বলছে আর চুল ধরে টান মারছে, সাথে শাসাচ্ছে। নুসরাত ইরহামের পায়ের হাড্ডির মাঝে কিক মারলো। ইরহাম পা ধরে মেঝেতে বসে পড়ল। নুসরাত এবার চুল ধরে ঠুস ঠাস করে কিল বসালো ইরহামের পিঠে। ইসরাত ধাক্কা দিয়ে দুজনের মাঝ দিয়ে হেঁটে গেল বেসিনের সামনে। নুসরাত তুই আমায় একটা বেশি মেরেছিস, সমালোচনা করতে হবে। এদিকে আয়, আমি একটা মারবো, তারপর আমাদের মারামারি শেষ হবে। তুই আগে আমায় মারলি কেন? তাও আবার ভাত খাওয়া হাত দিয়ে। ছ্যা, কি করেছিস আমার চুলে মশলা মাখিয়ে আমার চুলে? তাহলে তুই ওখানে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিস কে জন্য? এই জন্যই তো শুধু একটা গাঁটটা মেরেছি। নুসরাত ভেঙালো ইরহামকে, মুখ পাকা করে কপি করলো। ইরহাম থাপ্পড় মারলো নুসরাতের গালে। নুসরাত রাগে ইচ্ছে করলো ইরহামের মাথা তুলে আছাড় মারতে। বালে মারছো আমার শালা খচ্চর খবিস কোথাকার! এই ময়লা হাত দিয়ে তুই আমার চুলে হাত দিয়েছিস, তারপর মুখে এখন গালি?
কুত্তা কোথাকার, তোর বাল করেছিস, গোসল করতে হবে আমার। বাল বাল করছে, সারা শরীর কাপড়ে তোর এঁটো হাত লাগিয়ে দিয়েছিস, আর হাত ধুয়ে কি করব। নুসরাত গালি দিয়ে শান্ত হলো না, আর দুই এক ঘা লাগালো ইরহামের পিঠে। আরশ অদ্ভুতভাবে তাকিয়ে রইল। প্লেট রাখতে এসে এসব কি দেখছে? মনে হলো চিড়িয়াখানায় এক প্রাণী আর এক প্রাণীকে মারছে। এক কোনায় ইসরাত দাঁড়িয়ে এদের মারামারি লাথালাথি দেখছে। আরশ পকেটে হাতে মোবাইল বের করলো, বিড়বিড় করে বলে, এটা বাসা নাকি চিড়িয়াখানা? বা হাতে প্লেট রেখে ডান হাত দিয়ে মোবাইলের ভিডিও অন করলো। ইরহাম খেয়াল করলো আরশ তাদের ভিডিও করতে মোবাইল বের করছে। নুসরাত উড়াধুরা ইরহামকে পিটিয়ে সোজা হয়ে দাঁড়ালো, চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে হাত খোপা করলো। গরমে খুব মুখ ঘেমে গিয়েছে। আরশকে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট্ট ছোট্ট করলো। ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই ইরহাম, এই মোবাইল এরকম করে ধরে রাখছে কেন? আমাদের ভিডিও করছে নাকি? হ বোন, শালাকে চমক দেখায়। ইরহাম কিভাবে বলতে যাবে তার আগেই নুসরাত ইরহামকে জড়িয়ে ধরলো। ইরহাম চোখ বড় বড় করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত আর ইরহামের 2 ইঞ্চির ডিফারেন্স। নুসরাত 2 ইঞ্চি খাটো আর ইরহাম 2 ইঞ্চি লম্বা। নুসরাত তাকে জড়িয়ে ধরায় তার কপালের কাছে এসে পড়ল। মুখ কিছুটা কানের পাশে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসা দেখিয়ে দিস, শালা জড়িয়ে ধর। হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে জীবনে দেখিসনি? জড়িয়ে ধরতে গিয়ে আবার শরীরে হাত লাগাবি না, হাত লাগালে হাত ভেঙে গলায় ছুড়িয়ে দিব। মনে রাখিস, আমি 2 দিন জিম করেছি। আমি যে এরকম তোর শরীরে স্পর্শ না করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি, ওই রকম বুঝছিস? হ বুঝছি। ইসরাত হাঁ করে তাকিয়ে থাকলো। এই তো একজন আরেকজনের চুল ছিঁড়ে ফেলছিল, এখন আবার ভালোবাসা দেখাচ্ছে, জড়াজড়ি করছে। এটা সেকেন্ডের ভেতর ভালোবাসা আসে, আবার দুজনের সেকেন্ডের ভেতর ভালোবাসা উধাও হয়ে যায়। আরশ মোবাইল পকেট পুড়ে প্লেট বেসিনে রেখে চলে গেল। ইসরাতও নাক চোখ কুঁচকে নুসরাতের দিকে তাকিয়ে চলে গেল। আরশ আর ইসরাত যেতেই আবার মারামারি লাগিয়ে দিল দুজন। কাঁচ ভাঙার শব্দে ঝর্ণা কিচেনে দৌড়ে আসলেন। প্লেট ভাঙা দেখে হাই হাই করে উঠলেন। আরশ যে প্লেট বেসিনে রেখেছিল সেটা ভেঙে দিয়েছে দুজন। রাগী গলায় জিজ্ঞেস করেন, কে ভেঙেছে? নুসরাত ইরহামের দিকে আঙুল তুলল, আর ইরহাম নুসরাতের দিকে। ঝর্ণা দুজনের মাথায় 2টো গাঁটটা মেরে কানে ধরলেন দুজনকে। হালকা হেসে বললেন, আর কোনোদিন যেন দুজনকে রান্নাঘরে না দেখি। যাও, বের হও এখান থেকে। যখন আসো কিছু না কিছু ভেঙে যাও। তোদের মারামারি করার জায়গা এটা না। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে ইরহামের দিকে, আর ইরহাম নুসরাতের দিকে তাকালো। এরপর নুসরাত আর ইরহাম মাথা উপর নিচ নাড়িয়ে হু বলে শব্দ করলো। কয়েকদিন পর রাতের বেলা জাইনকে ডেকে পাঠানো হলো মেহেরুন্নেসার রুমে। মেহেরুন্নেসার রুমে গিয়ে ভ্রুকুচকে গেল জাইনের বাবা আর চাচারা সবাই দল বেঁধে বসে আছে দেখে। জাইন সিল্কি চুলগুলো কপালের উপর থেকে পিছনের দিকে ঠেলে দিয়ে বলল, আসতে পারি? নাসির সাহেব বললেন, আসো। জাইন গিয়ে সোফার উপর বসলো। দাদির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো, কেন তাকে রাতের বেলা ডেকে পাঠিয়েছেন? যেই জন্য তোমারে ডাইকা আনা হয়েছে তা হলো বিদেশ যাইবার আগে তোমার আর ইসরাতের বড় কইরা অনুষ্ঠান করম, আর সাথে আশিকের পরে উঠায়া নিয়ে আমু। মানুষ জানবে তো জাইনাতে হইব তোমাকে বিয়া হইছে। মেহেরুন্নেসার কথায় জাইনের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো। জি, আপনারা যা ভালো বোঝেন তা করুন, আমার কোনো আপত্তি নেই। তাহলে সামনের সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠানের সময় রাখা হোক। তার মধ্যে যার যা কিনার কিন্নাল নিবা, আর যা অনুষ্ঠান করার কইরা নিবা, সব কিছু উপস্থিত থাকবে হবে আমাকে। তোমার ভালো লাগলে আইবা, না লাগলে আর কইয়া কোনো লাভ নাই। না, তুমি আইবা না, তোমার ইচ্ছা না হইলে আইসো না। তাহলে আমি এখন আসি? আসো। দাঁড়াও, আর একটা কথা ছিল। ডেলার একটা বোন আছে, তুমি জানতা? জাইন বলল, হ্যাঁ। মায়েটারে তুই দেখছিস কোনোদিন? না। ডেলার বোন ইনায়া, বুঝলি? সেটা দেখা আমি টাসকি খায়া গেছি। জাইন দুপাশে মাথা নাড়ালো। যার মানে সে জানতো না ডেলার বোন ইনায়া, এটা আপনাকে কে বলল?
সেদিন আশিকের জন্য প্রস্তাব নিয়ে গেলাম, ওই সময় সেমরিডারে দেখি। আমাকে দেখা সেমরি অবাক, আর সেমরিরে দেখা আমি অবাক হয়ে গেলাম। পরে ওর মা আমার সাথে পরিচয় করাই দিল, তার ছোট মায়া ইনায়া। ও, তুই মারে দেখাইছিস কোনোদিন? জাইন দুপাশ মাথা নাড়ালো। মেহেরুন্নেছা চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে থাকলেন। মায়ারে ভালো পায় আর মায়ারার ভাই বোন সম্পর্কে কিছু জানে না। এইটা কেমন ভালোবাসা? ওই ডেলা ওইখানে কার কাছে থাকতো? ওর মা আর বোন তো দেশে থাকতো, আর গেল বা কেমনে? ওর চাচার কাছে থাকতো, ছোটবেলায় ওকে অ্যাডপ্ট করেছিল ওর চাচা। দেখলে যাইন, ওরা আমাকে দুঃসম্পর্কের কুটুম। এক আশিকের শ্বশুর বাড়ি, দুই জায়ানের শ্বশুর বাড়ি, এক ঘর থাইকা দুইটা মায়া আমার বিয়া করাইয়া লইয়া আইতাছি। জায়ানের কথা বলতে ইচ্ছে হলো না, চুপ করে দাদির কথা শুনলো। মেহেরুন্নেছা নিজের কথা শেষ করে বলেন, যাও এবার গিয়া ঘুমাই যাও, অনেক রাত হইছে। আপনিও ঘুমিয়ে যান। জাইন মেহেরুন্নেছার সাথে কথা বলা শেষ করে নিজের রুমে যেতে যেতে চিন্তা করলো জাইন, এই জন্য সেদিন ইনায়ার মুখটা এতটা চেনা চেনা লাগছিল তার কাছে। ডেলার বোন বলেই জাইন দীর্ঘশ্বাস ছাড়লো। অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে জাইন বুঝলো না কারোর পথ আটকে সে দাঁড়িয়ে আছে। ইসরাত কখন থেকে বলছে ভাইয়া রাস্তা ছাড়ুন, জাইন শুনছে না। ইসরাত হাত দিয়ে জাইনের কাপড় ধরে টান দিল। জাইন ধরফর করে সামনের দিকে তাকালো। কি এভাবে ভয় দেখাচ্ছিল কেন? ভাইয়া, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কখন থেকে রাস্তা ছাড়ার কথা বলছিলাম, আপনি তো সরেই দাঁড়াচ্ছেন না। ও সরি, আমি শুনতে পাইনি। এবার রাস্তা দিন ভাইয়া, আমি যাব। ইয়া শিওর। ইসরাত সামনের দিকে যেতেই জাইন জেগে উঠলো পিছন থেকে। ইসরাত দাঁড়ালো, পিছন ফিরে তাকালো না। তোমার আমার সাথে যেতে কোনো সমস্যা নেই তো? ইসরাত বোকাদের মতো জিজ্ঞেস করলো। কোথায়? জাইনের হালকা হাসির ঝঙ্কা শোনা গেল। ইসরাত পিছন ফিরে তাকালো। জাইনকে হাসতে দেখে ইসরাতও মলিন হাসলো। তুমি বোকাদের মতো প্রশ্ন করছো। আমার সাথে আমার বাসায় আমার দেশে যেতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো, আমি তোমার থাকার ব্যবস্থা এখানে করে দিব। আমার কাছে মনে হলো তোমাকে প্রশ্ন করা উচিত। পারমিশনের একটা ব্যাপার আছে না? ইসরাতের চোখ ভেসে উঠলো আজকে দুপুরের কথা। বাবা, আব্বু, চাচু কিভাবে সবাই তাল মিলালো দাদির কথায়। সবাই যখন চায় সে আর না থাকুক, সে যাবে জাইনের সাথে। পরের কথা পরে ভাবা যাবে, এখন শুধু এই বাড়ি থেকে বের হওয়া উত্তম। তারা খাওয়াতে পারবে না তো কি হয়েছে, সে নিজে রোজগার করে নিজের খরচ চালাবে। সে আর থাকবে না এই বাড়িতে। ইসরাত আনমনা হয়ে বলল, কি? কেউ তোমাকে ফোর্স করবে না আমার সাথে যাওয়ার জন্য, তুমি যদি না যেতে চাও। আমি তোমাকে জিজ্ঞেস করছি ইসরাত, আবার যেতে চাও? সেখানে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না দেশে। আমি যাব আপনার সাথে। অভিমানের বশে ইসরাতের নেওয়ার সিদ্ধান্ত কি ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে তা সময়ের ওপর ছেড়ে দিল ইসরাত। সময় আর ভাগ্য কি তার সঙ্গ দিবে তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না।